আসসালামু আলাইকুম। দেশে এসেছি আজকে সকালবেলা, এই জন্য ভিডিওটা একটু দেরি করে বানানো। যদিও ভিডিওটা আসলে আমার অনেকদিন আগে থেকেই প্ল্যান করা ছিল বানাবো। স্বাভাবিকভাবে আমি শ্রীলঙ্কা ছিলাম গত 7 দিন, ঘুরতে গেছিলাম, তো আসলে ভিডিওটা বানানো হয়নি। বাট সমসাময়িক প্রেক্ষাপটে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ এই ভিডিওটার মাধ্যমে আমরা বেশ কয়েকটা জিনিসের খোলাসা করব। এক, আসলে চলমান যে সমস্যাটা হচ্ছে ডিপ্লোমা এবং বিএসসিদের মধ্যে, মেইন সমস্যাটা কোন জায়গায়। সেকেন্ডলি, কেন আপনার 9-10 এর স্টুডেন্ট, 11-12 এর স্টুডেন্ট কিংবা যারা গার্জিয়ান আছেন তাদের কেন এই বিষয়টা সম্পর্কে জানা দরকার, বিকজ এটা আপনার ছাত্রের বা আপনার স্টুডেন্টের কিংবা আপনার বাচ্চার ভবিষ্যৎ এখানে নির্ধারণ করা হচ্ছে। একই সাথে নাম্বার 3, আমাদের দেশের যে সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করার কথা ছিল 5 আগস্টের পরে, সেটা কি আদৌ চেঞ্জ হয়েছে কিনা সেটা সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানা দরকার। ভিডিওর শুরুতে আগে আমি দুটো কথা বলতে চাই। প্রথম কথা, যারা ডিপ্লোমাদের, আমারই বিভিন্ন ছোট ভাই বড় ভাই ডিপ্লোমাদের ডিব্বা ডাকছেন, কিংবা যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে যে অনেকে বিচি ডাকছেন, আমি জানি না কেন ওটা বিচি ডাকতেছে, আই হ্যাভ নো ক্লু। এই বাজে ধরনের শব্দ এবং ট্যাগিং এবং এই যে ইনসাল্ট করা বা মক করার যে হচ্ছে যে একটা কালচার, এখান থেকে আমাদের আসলে বের হয়ে আসা দরকার, বিকজ এটার মাধ্যমে আসলে কোনো সলিউশন আসে না। একটা মানুষকে ডিব্বা ডাকলে আসলে সে যেমন ইনসাল্টেড ফিল করে, বিএসসি ইঞ্জিনিয়ারকে বিচি ডাকলেও সে ইনসাল্টেড ফিল করে। একটা দেশে আসলে দুটা গোষ্ঠী যদি একজন আরেকজনকে হচ্ছে এরকম ভাবে ইনসাল্ট করে যায় তাহলে আসলে লাভ নাই। প্রবলেমটা কোন জায়গায় শুরু হচ্ছে আসলে আমাদের দেশে, আমি একটু সেটা ভালোভাবে বুঝাই বলি। এখানে অনেকগুলো টপিক আসলে আজকে কভার করার চেষ্টা করবো আমি, এবং আমাদের দেশের প্রবলেমগুলো আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করতে পারবেন। একটা একটা করে শুরু করি যে প্রথমে বিএসসি ইঞ্জিনিয়ারের কাজ কি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাজ কি। প্রথমত, বিএসসি ইঞ্জিনিয়ারের কাজ আসলে কি থাকে, এটা নিয়ে আসলে আমাদের দেশে খুব বড় ধরনের সমস্যা আছে। ইনফ্যাক্ট আমার নিজের আব্বু অনেক সময় আমাকে বলে যে বেটা তুই ইঞ্জিনিয়ার, তুই ফ্যানটা ঠিক করতে পারিস না কেন। আমাদের একজন ইঞ্জিনিয়ারের কাজটাকে সেটা বোঝার জন্য আসলে আমাদেরকে জানতে হবে ইঞ্জিনিয়ারিং কারিকুলামে আপনাকে 4 বছরে কি পড়ানো হবে। আমি আমার এন্টায়ার ইঞ্জিনিয়ারিং লাইফে বেশি বেশি পড়েছি থিওরি, ল্যাব কোর্স করেছি কম, এবং অফকোর্স যখন আমরা ল্যাব কোর্স করেছি সেখানেও আমরা হাতে কলমে কাজ খুব ইন্টেন্সিভলি করেছি, মোস্ট প্রবাবলি যখন আমরা 3rd ইয়ার 4th ইয়ারে ছিলাম। তার থেকে বেশি আমাদের হচ্ছে হাতে কলমের কাজ 1st ইয়ার 2nd ইয়ারে অত বেশি করা হয় নাই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে ইঞ্জিনিয়ার তো আপনার হাতে কলমে কাজ করার কথা, গাড়ি নষ্ট হলে আপনি তো ঠিক করবেন, আপনি ইঞ্জিনিয়ার না। হিয়ার দ্য ডিফারেন্স, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানের কাজ আলাদা। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমি একটা পার্টিকুলার জিনিসে স্পেশালাইজড হব। এটার অর্থকে আপনাকে আরো স্পেসিফিক্যালি বোঝানোর চেষ্টা করি। যেমন আমি হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ার, বা আমাদের বইয়েটা হিসাব করলে ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি মেটালার্জি শব্দটা কম বলি বিকজ ওটা আসলে সাধারণ মানুষ বুঝতে পারে না, সাধারণ মানুষ ম্যাটেরিয়াল সায়েন্স বলে কিছু না কিছু বুঝতে পারে। ম্যাটেরিয়াল সায়েন্সে আমার মেইন কাজ হচ্ছে ম্যাটেরিয়ালের কোয়ালিটি ইন্সপেকশন করা, এবং যদি আমি ফার্দার স্টাডি করতে কখনো অ্যাব্রড যাই, যদি আমি পিএইচডি করি, তখন আমি আরো বিভিন্ন পার্টিকুলার জিনিস হচ্ছে স্পেশালাইজড হব। আপনি যত ফার্দার ডেপথে যাবেন কোনো পার্টিকুলার ডিগ্রিতে, তখন আপনার পড়াশোনার ফিল্ড আরো ন্যারো হয়ে যাবে। যেমন আমি থিসিস করেছি থিন ফিল্মের উপরে, এটা আমি জানি না আপনারা কতজন বুঝবেন, জাস্ট মাথায় রাখেন যে থিন ফিল্ম হচ্ছে একটা খুবই ছোট একটা টপিক। এই থিন ফিল্মের উপরে আমি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ফেলে, বিভিন্ন ধরনের সিস্টেম করে, কোটিং টোটিং করে আমি তার হচ্ছে বিভিন্ন প্রপার্টি বের করেছি, ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টি, অন্য প্রপার্টিও না। আমি ফটো ইলেকট্রিক এখনো যাই না, আমি জাস্ট ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টিতে আছি। এই ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টি নিয়ে আমি কাজ করেছি, এবং যদি আমাকে পিএইচডি করতে যেতে হয় আমাকে আগামী 5 বছর জীবনের এটার উপরে বেসিস করে আগাইতে হবে। অর্থাৎ আপনি যখন প্রথমে 9-10 থাকেন তখন আপনি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি পড়েন। ফিজিক্সে আপনি প্রায় 12টা চ্যাপ্টার পড়ছেন 9-এ। 11 গেলে আপনি তখন হচ্ছে 21টা চ্যাপ্টার পড়বেন ফিজিক্সে। ওই ফিজিক্স এবং কেমিস্ট্রি 21টা চ্যাপ্টারের মধ্যে আমি যে কোনো একটা চ্যাপ্টারের একটা ছোট্ট টপিকের উপরে আমি ইনডেপথ পড়াশোনা করব যত আমি সামনে যাব। কারণ আপনি জ্ঞানে যখন ডেপথে যাবেন তখন অটোমেটিক্যালি আপনার পড়াশোনার হচ্ছে যে ফিল্ডটা ওয়াইড থেকে ন্যারো হতে থাকবে। সিস্টেম এটাই, আপনি যখন স্পেশালাইজেশনে যান আপনি সামগ্রিক কাজ না করে আপনি কোনো একটা পার্টিকুলার কাজে আর এক্সপার্টিজ নেবেন, এটা হচ্ছে যে প্রসেস। ইঞ্জিনিয়ারিং এ আমাদেরকে জেনারেলি যখন আমরা আন্ডার গ্র্যাডে থাকি তখন আমাদেরকে এটা সবকিছু একটা সামগ্রিক ধারণা দেওয়া হয়। এই যে থিসিস করি, এটার মাধ্যমে আমরা স্পেশালাইজেশনের একটা দরজায় মাত্র ঢোকা শুরু করি বা প্রবেশ করি, আস্তে 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 আমরা হচ্ছে আরো ওই পার্টিকুলার জায়গার মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে যাই। সুতরাং এটার ব্যাখ্যা হচ্ছে আপনি যখন বিএসসিতে থাকবেন, অফকোর্স আপনাকে হাতে কলমে একটা মেশিন ঠিক করানো শেখানো হবে না। আপনাকে হাতে কলমে, যেমন আমাদের বেশিরভাগ কাজ স্টিল মিলে থাকে, আমি হাতে কলমে অফকোর্স একটা স্টিল কিভাবে বানাইতে হয় A to Z আমি সেটা করতে পারি না। আমি তাহলে কি শিখি, তাই না? আপনাদের প্রশ্ন হচ্ছে তাহলে আপনি করেন দেখে, আপনার দরকারটা কোন জায়গায়? দরকারটা হচ্ছে এই জায়গায়, মনে করেন একটা বিশাল বড় স্টিল মিল আছে, আমি আমার মানে এক্সাম্পল দিয়ে বলছি, মনে করেন আমি বিএসআরএম কিংবা আপনার তো যেরকম জানেন জিপিএইচ ইস্পাত, তাই না, বা একেএস, এগুলো হচ্ছে বড় বড় স্টিল মিল বাংলাদেশের। আমাকে যখন এই বড় একটা স্টিল মিল হায়ার করবে, আমি প্রথমে একজন ইঞ্জিনিয়ার হিসেবে এখানে যখন যাব, আমাকে এখানে মনে করেন এটি বিশাল বড়, এখানে হচ্ছে যে কাজ চলতেছে, ওয়ার্কশপ চলতেছে, এখানে একটা ছোট্ট বক্স থাকবে, যে বক্সের মধ্যে আমি এসি রুমে বসবো, বসে আমি এখানে কনস্ট্যান্টলি যত ধরনের কেমিক্যাল কম্পোজিশন আছে, তাপমাত্রা,
বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল প্যারামিটার্স, আমি এগুলো সব চেক করতে থাকবো। আমি ফিল্ডে যাব না, আমার কাজ এখানে বসে চেক করা। আমি যদি ইয়েস বলি তাহলে হচ্ছে পরবর্তী কাজ আগাবে, নাহলে আগাবে না। আমি যদি কোনোভাবে এই জায়গায় একটা ভুল কিছু বলে ফেলি, তাহলে বিশ্বাস করেন আমার একটা ভুল সিদ্ধান্ত উইল মিন যে আমাদের কোম্পানির অনেক বড় একটা লস হয়ে যাবে টাকা পয়সার, এবং অনেক ওয়ার্কার মারা যেতে পারে। অর্থাৎ আমি এই জায়গায় ডিসিশন মেক করি কিসের বেসিসে? আমার থিওরিটিক্যাল নলেজের বেসিসে ডেটা রিড করে আমি আপনাকে সিদ্ধান্ত দেই। বা যে কোনো একটা মেশিন নষ্ট হয়ে গেলে সেটা রিপেয়ার করার ক্ষেত্রে আমাকেই দরকার হবে, কারণ আমি ওইটার ব্যাপারে ইনস অ্যান্ড আউটস জানি। হাতে কলমের কাজ আমার কম, এমন না যে আমাকে করতে হবে না, করতে হবে, আমাকে ফিল্ডে নামতে হবে, বাট আমার হচ্ছে যে হাত দিয়ে একটা জিনিস বানানোর কাজটা আসলে কম। আমার নেদার থিওরি বা ডেটাকে রিড করে সেটার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা আমার মেইন কাজ। ইঞ্জিনিয়ারের যেমন কাজ আছে, ওই ওয়ার্কার যে ভাইটা আছে তারও কাজ আছে। বাট আমার কাজটা আসলে আপনারা এই সমাজের মানুষজন অনেকে বুঝেন না। আপনারা ভাবেন যে আপনারা যখন একটা গাড়িতে গ্যারেজে নিয়ে যান, গাড়ি নষ্ট হলে ওইখানে মেকানিক যেভাবে হচ্ছে যে বাইরে তারটা টিয়া করে ঠিক করে ফেলে, আমার কাজ মনে হয় ওইটা। মজার বিষয় হচ্ছে একজন মেকানিক এবং ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে মেকানিক এডুকেটেড গেস করে। ও প্রিভিয়াস অনেকগুলা কাজ করতে করতে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, তার বেসিসে ও ভাবে যাচ্ছে ঠিক আছে তার এই সমস্যা, এটা এই সমস্যা, বাট ও কিন্তু একদম এক্সাক্ট পিন পয়েন্ট প্রবলেম সবসময় বের করতে পারে না। এটা করার জন্য আসলে আপনাকে কি করতে হবে? একটা গাড়িকে যদি আপনি প্রপার কোন একটা জায়গায় নিয়ে যান, একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, সেখানে আমরা গাড়ির অনেকগুলো টেস্ট করব, সবগুলো টেস্ট করে ডেটা অ্যানালিসিস করে আমি আপনাকে পিন পয়েন্ট ভাবে বলবো। এখন এইটা আমরা জেনারেলি কেউ করাই না, কারণ অফকোর্স এটা অনেক লেংদি এবং অনেক টায়ারসাম এবং একই সাথে অনেক এক্সপেন্সিভ একটা প্রসেস, এটা করার আসলে কোনো মানে নাই। এই জন্য আমরা হচ্ছে যে জাস্ট মেকানিকের কাছে যে জিনিসটাকে চেঞ্জ করে নিয়ে আসি বা প্রবলেমটাকে ফিক্স করে। সো মেকানিকের কাজ আলাদা, টেকনিশিয়ানের কাজ আলাদা, এবং মানে টেকনিশিয়ান মেকানিকের কাজ আলাদা, এবং আমরা যারা ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, তাদের কাজ আলাদা। আপনারা যদি এখন এক্সপেক্ট করেন যে আমি কেন আন্ডারগ্রেড লাইফে একটা এরোপ্লেন বানায় ফেললাম না, এইগুলো আসলে রং আইডিয়া। ফার্স্ট অফ অল এরোপ্লেন কেউ আন্ডারগ্রেড লাইফে বানাই না। এই যে কিছু কিছু পাগল ছেলে পেলে আছে ইন্টারমিডিয়েটে নতুন উঠছে, এসব বাচ্চা কাচ্চা মাঝে মধ্যে আমার কমেন্ট সেকশনে বলে, হ্যাঁ ভাই আপনি কি করলেন, আপনি যখন পড়ান, আপনি তো বিএসসি ইঞ্জিনিয়ার, আপনি জীবনে একটা রকেট বানায় ফেলতে পারলেন না। গাধা, রকেট তো আমি বানানোর কথাও না। যে মানুষ রকেট, ফার্স্ট অফ অল রকেটকে একজন বানায় না, আর যে বানাবেও সে আসলে দিন শেষে রকেটের একটা স্পেশাল পার্ট নিয়ে পড়াশোনা করবে, ও এই জায়গায় নিয়ে এক্সপার্টিস হবে। ও আসলে পুরো রকেট টাকা বানায় ফেলবে না, এটা কাজই না বিএসসি ইঞ্জিনিয়ারের। এগুলা যারা বলেন তারা আসলে নিজেও চিন্তা করতে পারেন না যে আপনারা নিজেদের কতটা মূর্খ এবং নির্বোধ আকারে হচ্ছে কমেন্ট সেকশন উপস্থাপন করেন। এখন যদি আপনি জানেন না ফাইন, বাট সেটাকে আপনি এখন যদি মানে আরো ঢালাওভাবে উপস্থাপন করেন তাহলে সেটা খারাপ না, বাজে জিনিস হয়ে গেল। এটা হচ্ছে প্রথমত আপনাকে বুঝতে হবে টেকনিশিয়ানের কাজ এবং বিএসসি ইঞ্জিনিয়ারের কাজ আলাদা। যারা টেকনিশিয়ান তারা কি করবে? তারা একটা পার্টিকুলার হচ্ছে যে ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যাবে, হয়তো বা তার ইলেকট্রনিক্সের কাজ শিখবে, কিংবা তার মেকানিক্সের কাজ শিখবে, বা প্লাম্বিং শিখবে, এক একজন এক এক রকম। শেখার পরে এই ভোকেশনাল ট্রেনিং এর পরে তারা ফাইনালি হচ্ছে যে ওইটাকে ইউজ করে বিভিন্ন ওয়ার্কশপে কাজ করবে, এটসেট্রা এটসেট্রা। সাধারণত বিদেশে যারা একটু ট্যালেন্টেড হয় তারা চলে যায় ইঞ্জিনিয়ারিং লাইনে, যারা একটু লেস ট্যালেন্টেড হয় তারা স্বাভাবিকভাবে ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে তারা কাজে ঢুকে পড়ে। কিংবা যাদের হচ্ছে যে সুযোগ আছে, যেমন আমাদের দেশে তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে ফ্রিতে পড়তে পারি, বিদেশে তো সব ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে আসলে দিন শেষে আপনাকে অনেক টাকা দিয়ে পড়তে হয়, অনেক অনেক টাকা, স্টুডেন্ট লোন নিতে হয়। সো দেখা যায় যারা ওই স্টুডেন্ট লোনটা নিতে পারে, অ্যাফোর্ড করতে পারে, তারা রিস্কটা নিতে চায়, তারা নেয়। বাকিরা কিন্তু আসলে তারা এই ধরনের একটা স্কিল কাজ শিখে তারা হচ্ছে কাজে লেগে পড়ে। কাহিনীটা হচ্ছে বিদেশে সবাই সবার কাজ জানে, এবং কেউ যদি তার কাজে ভালো হয়, যেমন একজন টেকনিশিয়ান, সে চাইলে একজন বিএসসি ইঞ্জিনিয়ার থেকে বেশি টাকা ইনকাম করতে পারে যদি তার ওই লেভেলের স্কিল হয়, সেভাবে ব্যবসাটাকে প্রসার করতে পারে। আমাদের দেশে সমস্যা হচ্ছে, আমাদের দেশে আমরা দুটা প্রবলেমে ভুগি। এক, আমাদের দেশে স্ট্যান্ডার্ড নাই, মানে স্ট্যান্ডার্ডাইজেশন নাই, এবং একই সাথে আমাদের দেশে একটা অদ্ভুত ডিলিউশনাল সম্মান আছে, ডেলুলু সম্মান বলে এটাকে আমি। যেমন আমাদের দেশে পার্টিকুলার কিছু প্রফেশনকে আমরা অনেক সম্মান দিই, আর্মি, পুলিশ বা বিসিএস ক্যাডার, ঠিক আছে, ইত্যাদি। আমরা বিভিন্ন ধরনের পার্টিকুলার প্রফেশনকে আমরা অনেক সম্মান দিই। কেন? কারণ তাদের কাছে পাওয়ার এক্সার্ট করার ক্ষমতা আছে। কি ক্ষমতা? পাওয়ার অপব্যবহার করার ক্ষমতা আছে। এবং আমরা এটাকে হচ্ছে সবাই খুব গ্লোরিফাই করি। একজন বিসিএস ক্যাডার যদি কেউ হয়, দেখবেন তার কি পোস্টে নিচে বিশাল কমেন্ট, আরে ভাই সেরা, কংগ্রাচুলেশন এটসেট্রা, নাইস। সে অনেক কষ্ট করে বিসিএস ক্যাডারের জন্য পড়াশোনা করে সে বিসিএস ক্যাডার হয়েছে, খুবই ভালো কথা। বাট সে তো দেবতা না। আপনাকে এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। এটা একটা কলোনিয়াল মাইন্ডসেট, এখান থেকে আপনাকে সরে আসতে হবে। সবাই সবার কাজের জন্য যথেষ্ট ইম্প্যাক্ট রাখে দেশে। যে বিসিএস ক্যাডার হচ্ছে তার দেশে একটা ইম্প্যাক্ট আছে, যে আর্মি হচ্ছে তার দেশে একটা ইম্প্যাক্ট আছে, যে আমরা টিচার তাদের ইম্প্যাক্ট আছে,
যে মনে করেন হচ্ছে যে দেশে একটা রিক্সা চালায়, তারও কিন্তু একটা দেশের ইকোনমিতে ইম্প্যাক্ট আছে। প্রত্যেকের কাজ সৎভাবে করলে তারা দেশকে সমানভাবে কন্ট্রিবিউট করছে। কোন একটা পার্টিকুলার প্রফেশনের প্রতি এই যে আমাদের একটা অন্যরকম আকর্ষণ এবং অন্যরকম একটা সম্মান দেওয়ার একটা ডেলুলু চিন্তা ভাবনা, এটাই আসলে আমাদের পুরো এন্টায়ার সমাজকে করাপ্ট করে ফেলে। যার কারণে, এবং এই কথাগুলো বলার রিজন হচ্ছে যার কারণে আমাদের আজকের এই ঝামেলাটা শুরু হয়েছে। আমাদের দেশে যদি ইনাফ জব থাকতো, স্ট্যান্ডার্ডাইজ থাকতো যে আসলে প্রত্যেকটা জবের জন্য আপনি এত টাকা অ্যামাউন্ট অফ স্যালারি পাইতে পারেন, তাহলে দেখতেন আমাদের দেশে কে বিএসসি ইঞ্জিনিয়ার হচ্ছে এবং কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে তার বেসিসে আমরা মানুষকে অনেক সম্মান করব, অসম্মান করব, এই ধরনের ডিসপ্যারিটিটা ক্রিয়েটই হইতো না। এটা ক্রিয়েট হয়েছে কারণ আমাদের সমাজে আমরা এই স্ট্যান্ডার্ডাইজেশন আনতে পারি নাই। এবং সেকেন্ড একটা বড় ইস্যু, আমাদের সমাজে যে আমরা একটা ডেলুলু সম্মান চাই, সরকারি চাকরি হলে একটা ডেলুলু সম্মান আছে, তাহলে অনেক সম্মান, আমাদের এই জিনিসটা লাগবে, আমরা সম্মানের সাথে বাঁচতে চাই। সম্মানটা কি আমি এখনো বুঝতে পারি নাই, বাট আমি সম্মানটা বুঝি এইভাবে যে কমেন্ট সেকশনে কেউ যদি আমাকে বলে আরে আপনি তো টিচার ছাড়া কিছু হইলেন না জীবনে, আরেকজনকে বলে ওয়াও আপনি তো অনেক জোস কিছু একটা হয়েছে, আমি তখন বুঝি ওকে প্রবাবলি এই জিনিসটা আমরা চাচ্ছি, ভ্যালিডেশন চাই আমরা অন্য মানুষের, আমরা মানুষের কাছ থেকে শুনতে চাই যে আমরা অনেক বড় কিছু একটা হয়েছে। এই দুটো জিনিসের জন্যই আসলে গ্যাঞ্জাম। এখন গ্যাঞ্জামটা কোন জায়গায়? গ্যাঞ্জামটা হচ্ছে সরকারি চাকরিতে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা এখন 10th গ্রেডে ঢুকে, এবং 10th গ্রেড পুরোপুরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি যে 10th গ্রেডে আমরা ঢুকতে পারবো এবং আমরাই শুধুমাত্র অ্যাপ্লাই করবো, এখানে বিএসসি ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে পারবে না, কারণ 10th গ্রেডে নাকি এমন কিছু কাজ থাকে যেগুলো সাধারণত টেকনিশিয়ানরাই ভালো পারে, অর্থাৎ যাদের অন ফিল্ড হচ্ছে যে এক্সপিরিয়েন্স ভালো। এবং আপনি যদি 10th গ্রেডে 4-5 বছর চাকরি করেন তাহলে আপনি অটোমেটিক্যালি একটা সময় পরে যে 9th গ্রেডে প্রমোশন পাবেন, এবং এই 9th গ্রেডে প্রমোশনের সময় 33% কোটা দেওয়া আছে যে এখানে 10th গ্রেড থেকেই আপনার 9th গ্রেডে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আসবে। এখন বাস্তবে যদিও 33% বলা হয়, বাট আমি বিভিন্ন রিপোর্ট পড়ে যা বলতাম যে বাস্তবে আসলে এটা থেকে আরো বেশি পরিমাণে হচ্ছে যে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে বিএসসি ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে সর্বপ্রথম 9th গ্রেডে কম্পিট করতে হবে, যেখানে অলরেডি 33% অন পেপার কোটাতে আরেকজনের কাছে বরাদ্দ। এবং তারপরে দেখা যাচ্ছে যদি আসলে এখানে দুর্নীতি থেকে থাকে, যেটা অনেকের দাবি, তাহলে দেখা যাচ্ছে মানে বিএসসি ইঞ্জিনিয়াররা তারা 9th গ্রেডেও ঢুকতে পারতেছে না। অর্থাৎ আপনি বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনি চাইলেও দেশের সরকারি যতগুলো ইঞ্জিনিয়ারিং চাকরি আছে সেখানে আপনি সুযোগই পাচ্ছেন না ঢোকার। এটা নিয়ে হচ্ছে মূলত সমস্যা। তো বিএসসি ইঞ্জিনিয়ারদের এখন দাবি যে দেখেন আমরা কোনো সমস্যা নেই, আপনি তো কোটা সরাচ্ছেন না, তার একটা কাজ করেন আপনি 10th গ্রেডটা সবার জন্য উন্মুক্ত করে দেন, আমরা পরীক্ষা দিই, পরীক্ষাতে আমরা 10th গ্রেডে যারা চান্স পাবো তাদেরকে নিয়ে নেবেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চান্স পেলে ভালো, বিএসসি ইঞ্জিনিয়ার চান্স পেলে ভালো। এখন এইটা একটা ফেয়ার মানে কনক্লুশন সবার কাছে মনে হইতে পারে, আচ্ছা ঠিক আছে, যে লোকটা 9th গ্রেডের জন্য উপযোগী সে তো 10th গ্রেডের জন্য অবশ্যই উপযোগী হবে, কারণ 9th গ্রেড তো 10th গ্রেডের থেকে উপরে, তাহলে অফকোর্স আমি যদি 10th গ্রেডে একটা যোগ্য মানুষকে ঢুকাইতে চাই তাহলে তো সমস্যা নাই, এবং এটা তো ফেয়ার, আমি পরীক্ষা দিয়ে ঢুকবো, কোনো সমস্যা নেই। এখন এই জায়গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বেঁকে বসছে, তাদের কথা হচ্ছে না 10th গ্রেড আমাদের জন্য বরাদ্দ, এটা আমাদের জন্যই থাকা উচিত। এবং তাদের এখানে থেকে দুটো প্রবলেম আসলে বোঝা যায়। এক, স্বাভাবিকভাবে যেহেতু বিএসসি ইঞ্জিনিয়াররা তারা হচ্ছে যে থিওরিতে অফকোর্স অনেক বেটার, এবং সাধারণত এসএসসি পাস করে তারা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে, সেখানে একটা ছেলে এইচএসসি বিএসসি পাস করে যদি, তাহলে তার জ্ঞানের যে পরিধি অ্যাটলিস্ট থিওরিটিক্যাল জ্ঞানের সেটা তো অফকোর্স অনেক বেশি হবে। তো যে কোনো পরীক্ষা বসলে তাদের চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। এবং এই জিনিসটাতেই অবশ্যই হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, তাদের কথা তাহলে ইন দ্যাট কেস আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছি তাদের তো আসলে তাহলে সরকারি চাকরিতে ঢোকার সুযোগই থাকবে না। যদি আপনি 10th গ্রেডটা উন্মুক্ত করে দেন, অন পেপার যদি বলা হচ্ছে সবার জন্য সমান সুযোগ থাকছে, বাট স্টিল এটা বোঝাই যায় যে আসলে দিন শেষে তাহলে বিএসসি ইঞ্জিনিয়ারে পুরোটা দখল করে ফেলবে, 10th গ্রেডে আর কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনো অস্তিত্ব থাকবে না, এবং 10th গ্রেডে তারা না ঢুকতে পারলে তারা তো সামনেও যেতে পারবে না। এখানে হচ্ছে এখন ঝামেলাটা হয়ে গেছে। এখন রাষ্ট্রকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে তাহলে আমি কি করব, 10th গ্রেড নাকি 9th গ্রেড রাখবো, এবং আমি এটা কিভাবে বন্টন করব। এই জিনিসটা নিয়ে এখন যত ধরনের সমস্যা, এটা নিয়ে অলরেডি বুয়েটের ছেলেপেলা যখন আন্দোলন করলো, প্রথমত আসলে আন্দোলনটা রুয়েটে শুরু হয়েছিল, তারপরে সকল ইউনিভার্সিটি মানুষজন অ্যাড হয়েছে, তারপরে বুয়েটের স্টুডেন্ট যখন অ্যাড হয়েছে তখন দেখা যাচ্ছে বুয়েটের স্টুডেন্ট যখন একটু মার খেলে, এবং বাংলাদেশের সামহাও, আমি এটা নিজে একজন বুয়েট আলামনা হিসেবে বলতে খুব কষ্ট পাচ্ছি যে আসলে বাংলাদেশের বুয়েট এবং ঢাবি এই দুইটা মাইর খাইলে আসলে দিন শেষে কেন জানি সবার টনক নড়ে। রুয়েট এতদিন ধরে আন্দোলন করছে, সেটা নিয়ে কেউ তখন ভ্রুক্ষেপ করে নাই, বাট যেদিন বুয়েট মার খেলো তারপর থেকে কিভাবে যেন হচ্ছে পুরো নিউজ ফিড এবং সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেল। যাই হোক, বাট বুয়েট মার খাওয়ার পরে দিন শেষে এখন এটা নিয়ে সবার টনক নড়লো যে না, আমাদের এটার বিরুদ্ধে এখন আন্দোলনটাকে আরো বেগবান করতে হবে, এবং সরকারি পর্যায়ে থেকে এখন একটু হলে এটাতে ইন্টারেস্ট নেওয়া শুরু করলো। বাট প্রশ্ন হচ্ছে তাহলে আসলে আপনি কি চাচ্ছেন, আপনার কি হওয়া উচিত? অফকোর্স দেশে একটা মেরিটোক্রেটিক সিস্টেম থাকা উচিত, বাট আমি এটা ডিসরিগার্ড করতে পারি না যে ইন দ্যাট কেস একটা ছেলে যে কিনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে তার আসলে সরকারি চাকরিতে ঢোকার সুযোগই থাকছে না। এবং এটা একটা বড় সমস্যা, কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে অনেকেই আছেন যারা এই
আইডিয়াটাকে চিন্তা করেই হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে, রাইট? তাদেরও তো একটা স্বপ্ন আছে যে তারা এইভাবে সরকারি চাকরিতে যাবে অ্যান্ড হোয়াট নট। যোগ্যতা অযোগ্যতার প্রশ্নটা পরে। আমার আইডিয়াটা হচ্ছে এরকম যে আসলে আমার কাছে মনে হয় যে টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের কাজ যদি আলাদা হয় তাদেরকে একই গ্রেডিং সিস্টেমে রাখা উচিত না। আমার মনে হয় সেটা সবচেয়ে আইডিয়াল সলিউশন। আপনি চিন্তা করে দেখেন, একজন ইঞ্জিনিয়ারের কাজ যা এবং একজন ডিপ্লোমার ইঞ্জিনিয়ারিং এর কাজ যা, মানে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাজ, তারা তো আলাদা আলাদা কাজ করে। তাহলে তাদেরকে আমি একই গ্রেডিং সিস্টেমে আনবই বা কেন? মনে করেন আমি ধরে নিই যে আমার থিওরি ইন্টেন্সিভ নলেজ ভালো, ধরে নিলাম, তাহলে আমার তো কাজ হবে এই ডেটা রিড করা, ডিসিশন মেকিং জায়গাগুলোতে। যে টেকনিশিয়ান তার তো কাজ হবে অন ফিল্ড, তার তো ওই জায়গাগুলোতে বেশি বেশি কাজ থাকার কথা। সো বা আমি হয়তো একটা মেশিন রিপেয়ার করতে পারবো, বিকজ আমি একটা মেশিনের টেস্টিং এবং সবকিছু বুঝি। আরেকটা লোক যে টেকনিশিয়ান সে তো মেশিন রিপেয়ার করতে পারবে না, বাট হ্যাঁ ও একটা মেশিন আমার থেকে বেটার বানাইতে পারবে হয়তো বা। সো দিন শেষে দুইজনের কাজ যদি আলাদা হয়, বা ও হয়তো মেইনটেনেন্সের কাজ ভালো করবে, সো দুইজনের কাজ যদি আলাদা হয় তাহলে আমরা তাদেরকে একই গ্রেডিং সিস্টেমে নেওয়ার বা মানে কি, তাদেরকে একই সাথে কম্পিট করানোর বা রিজন কি? দুইটা তো আলাদা আলাদা সেপারেট করে দেওয়া উচিত ছিল যে আচ্ছা আমাদের এতজন ইঞ্জিনিয়ার লাগবে বিএসসি, এতজন ইঞ্জিনিয়ার লাগবে ডিপ্লোমা, এবং তাদের জন্য আমরা আলাদা আলাদা এক্সাম সিস্টেম, আলাদা আলাদা পদোন্নতি সিস্টেম সবকিছু রাখবো, আলাদা আলাদা আমাদের হচ্ছে গ্রেডিং এবং পে স্কেল থাকবে। এই জিনিসটা কেন করা হচ্ছে না আমি এটা বুঝতেছি না। এবং আমার মনে হয় দাবিটা এটাই হওয়া উচিত যে আসলে আপনারা দুইটাকে সেপারেট করেন। হ্যাঁ, প্রবলেম এখানে কমপ্লেক্সিটি বাড়বে অফকোর্স। তাহলে আপনি কিসের বেসিস সেপারেট করবেন, কত টাকা দিবেন, কিভাবে কি করবেন, কাজগুলোকে কিভাবে ডিফাইন করবেন, কিভাবে কো রিলেশন বা কো এক্সিস্টেন্স আনবেন, সেটার মধ্যে অফকোর্স সমস্যা বাড়বে। বাট সেটা প্রবাবলি একটা রাইট সলিউশন হইতে পারে, বিকজ এখন যদি সরকারের যে মানে দোদুল্যমান অবস্থা, তারা যদি যেকোনো একটা সাইডকে চুজ করে যে আমি বিএসসি ইঞ্জিনিয়ারের দাবি মেনে নিলাম বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দাবি মেনে নিলাম, দুই পক্ষরই আসলে সোশ্যাল ক্যাপিটাল অনেক হাই। বুয়েটকে যদি এখন আপনি বলেন যে না তোদেরকে আমি দিব না, যা আছে তাই থাকবে, তাহলে দেখবেন যে আপনার দেশ অচল করে ফেলছে। আবার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে যদি আপনি এখন বলেন যে না আপনাদের 10 গ্রেড উন্মুক্ত করে দিলাম, তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেখবেন এমন আন্দোলন করতেছে যে আপনি আর দেশই চালাইতে পারতেছেন না। সো ঘুরে ফিরে আসলে সরকার এখন একটা খুব ঝামেলায় পড়ে গেছে। তারা যেই পক্ষে আগাক না কেন তারা আসলে কোনোভাবে মানে পার পাবে না। আমার কাছে মনে হয় সলিউশন খুবই সিম্পল, দুইজনের কাজ আলাদা, দুইজনকে আলাদা করে দেন। এইভাবে আসলে এটা কোনো মানে হয় না। আপনি এখন বিএসসি মানে এটা কোনোভাবে আপনি জায়েজ বলতে পারবেন না যে বিএসসি ইঞ্জিনিয়ারদেরকে আপনি হচ্ছে যে কম্পিটি করতে দিবেন না, এটা আসলে হয় না। আর ওইদিকে যদি আপনি পুরাটাকে উন্মুক্ত করে দেন তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আসলে দিন শেষে কোনো অস্তিত্ব থাকবে না। তো আপনাকে একটা মিডল গ্রাউন্ডে আসতে হবে। কিভাবে আসবে সরকার, সেটা হচ্ছে সরকারের জানা উচিত। এই জিনিসটা আপনারা কেন শিখতেছেন জানেন ভাই? পুরো মানে ভিডিওটা কেন ইম্পর্টেন্ট, কারণ আপনারা যারা সামনে ইঞ্জিনিয়ার হবেন আপনাদের জানা দরকার যে আপনাদের ভবিষ্যতে কি আছে। এই দেশে কোনো তোমার বড় সমস্যা আছে, আমাদের প্রয়োজনের বেশি আমাদের ইঞ্জিনিয়ার আছে। এটা একটা খুবই সত্য কথা। প্রয়োজনের বেশি ইঞ্জিনিয়ার আমরা প্রতি বছর হচ্ছে প্রডিউস করি, এত ইঞ্জিনিয়ার আমাদের দরকারই নেই। আমি কয়েকদিন আগে শ্রীলঙ্কা থেকে আসছি, বিশ্বাস করেন এখানে এত ইঞ্জিনিয়ারিং এর জন্য মানুষ পাগল না, মানুষ এত ইঞ্জিনিয়ারিং পড়ে না ওই জায়গায়, কারণ ওদের ইকোনমিতে এত ইঞ্জিনিয়ার দরকার নাই। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, অথচ আমরা সবাই পাগল মতো বুয়েটা পড়তে চাই, আর ইনক্লুডিং মি, কারণ আমি জানতাম না একটা কৃষি প্রধান দেশে মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় হওয়া উচিত ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাট দেখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা ট্যালেন্টেড ছেলে সবার লাস্ট চয়েস, ও যাইতে চায় না ওই জায়গায়। যখন বুয়েট কুয়েট রুয়েট মেডিকেল ঢাবি এগুলো কিছু হয় না তখন সে কৃষিতে যে ভর্তি হয়। তাহলে দিন শেষে আমাদের দেশে তো প্রায়োরিটাইজেশনই সমস্যা। আমরা এই যে সমাজের একটা ডেলুলু সম্মানের পিছনে দৌড়াচ্ছি, আমরা নিজেরাও জানি না আমরা কি চাই। এবং মজার বিষয় যেটা আমি সবচেয়ে বেশি আসলে আমার কাছে মজা লাগে সেটা হচ্ছে এই যে একটা আন্দোলন হচ্ছে এই সরকারি চাকরির মানে নবম গ্রেডের, আপনারা একটু গুগল করে দেখেন যে আসলে বেতন কত দেয়। এই সামান্য বেতনের চাকরির জন্য এত বেশি মারামারি, এর মানে দেশে তাহলে জব ক্রাইসিস কোন লেভেলের আপনারা কি বুঝতে পারতেছেন? আমাদের দেশের অন্যতম বড় সমস্যা জব ক্রাইসিস। আমাদের ইনাফ জবস নাই। আমাদের দেশে এন্টারপ্রেনারদেরকে গড়ে তোলার জন্য না আমরা সামাজিক অবকাঠামো দেই, না আমাদের রাষ্ট্রীয় কোনো ধরনের পৃষ্ঠপোষকতা আছে। আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট এখনো সেই পরিমাণে হয় নাই যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এসে আমাদের অনেক হচ্ছে যে এমপ্লয়মেন্ট তৈরি করবে। আমাদের দেশে কোনো বড় ধরনের হেভি মেটাল ইন্ডাস্ট্রি এখনো গড়ে ওঠে নাই। এতগুলো যে মানে তরুণ জনগণ আমাদের আছে তাদেরকে দিন শেষে অর্ধেককে হচ্ছে যে ইউএসএ, আমেরিকা, অস্ট্রেলিয়া পিএইচডি আর হচ্ছে মাস্টার্স করতে পাঠাইতে হবে, আর বাকি অর্ধেকে লেবার ভিসায় হচ্ছে যে সৌদি আরব, ওমান এগুলোতে পাঠাইতে হবে। এছাড়া আমাদের কিন্তু এই এত জনগোষ্ঠীর আসলে আর কোনো কাজ টাজ নাই, দেশে আসলে কাজ নাই। এটা আপনাদেরকে বুঝতে হবে এবং যেই সরকারি সামনে আসুক তাদেরকে এটার একটা যথোপযুক্ত মানে পদক্ষেপ নিতে হবে। এবং যারা আমার ভিডিও দেখছো, ছোট ভাই বোন যারা আছো, তাদেরকে একটা খুব সিম্পল কথা বলি, তোমাদের লাইফের সামনে যে ক্যারিয়ারটা হবে সেখানে অনেকগুলো থ্রেট। এক, ট্রেডিশনাল এডুকেশন এখন আর কাজে লাগে না, ওয়ার্ল্ডটা স্কিল নির্ভর হয়ে যাচ্ছে। আপনাদের অনেক টাইপ এবং ইনফ্যাক্ট পিএইচডি করতে যাওয়ার ক্ষেত্রে এখন যে পরিমাণ কম্পিটিশন বাড়ছে, আগে একটা ছেলে বুয়েট থেকে পাশ করলে তার জন্য পিএইচডি করতে যাওয়া অনেক সোজা ছিল, এখন অনেক কঠিন হয়ে গেছে। আমরা নিজে তার বাস্তব এক্সাম্পল দেখতে পাচ্ছি আশেপাশে। সো যেই ক্যারিয়ারই চুজ করেন
বুঝে শুনে আগায়েন। জাস্ট যা সবাই বলতেছে, সমাজের 99% মানুষের কথা শুনেন না, তাহলে আপনার কোনো কিছুই হবে না জীবনে। আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। এবং যেভাবে এআই এসে জব নেওয়া শুরু করছে, আপনাদের বেশিরভাগের চাকরি টাকরি আপনাদের ফিউচারে পাওয়া কঠিন হয়ে যাবে। সো একটু ভালো করে দেখেন, বুঝেন, জিনিসগুলো সম্পর্কে জানেন। আর হ্যাঁ, একজন আরেকজনকে ট্রল করা বাদ দিয়ে, যে ডিব্বা বিচি এগুলো না ডেকে চেষ্টা করেন একটা প্রপার সলিউশন আনতে। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য মানুষকে জানানো যে আসলে সত্য এবং সঠিক কথাটা কি। বিসি ইঞ্জিনিয়ারদের দাবিগুলো কোনোভাবে অযৌক্তিক না। সো এই দাবিগুলোর কোনো না কোনো একটা সুরাহা করতেই হবে। আমি আমার পক্ষ থেকে একটা সলিউশন বললাম, যেটা আমার কাছে মনে হয়েছে আসলে দুই সাইডকে একটা প্রপার মানে ভালো একটা জিনিস দিতে পারে। বাট এগেন, কিছু না হইলেও অন্তত একটা প্রপার সলিউশন আসা দরকারি, নাহলে এইভাবে আন্দোলন সংগ্রামে আমাদের দেশ বেশি দিন আগাইতে পারবে না।